ধরণীতে নতুন এক সকালের শুরু হলো। ভোরের নরম আলো ধীরে ধীরে রাতের অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। চারিদিকে পাখিদের কিচিরমিচিরে ভরে উঠেছে আকাশ বাতাস। দূরে কোথাও আজানের শেষ সুর ভেসে আসছে। আবার তার সাথে মিশে যাচ্ছে ঢাকা শহরের চিরচেনা গাড়ির শব্দ, হর্ন, ব্রেকের কড়কড়ানি, ব্যস্ত মানুষের পায়ের শব্দ। শহর জেগে উঠেছে তার নিজের নিয়মে। কেউ অফিসের তাড়া নিয়ে ছুটছে, কেউ স্কুলের ব্যাগ কাঁধে তুলে নিচ্ছে, কেউ আবার দোকানের ঝাঁপ তুলছে নতুন দিনের আশায়। এই ব্যস্ততার মাঝেও চৌধুরী ভেলার ভেতরটা যেন একটু আলাদা। যেন সময় এখানে একটু ধীরে চলে। ভিলার বড় কাচের জানালা দিয়ে সকালের সূর্যের আলো ঢুকে পড়েছে ঘরে। সোনালি সেই আলো বিছানার সাদা চাদরের ওপর পড়তেই ঘরটা আরো উষ্ণ হয়ে উঠল। ফারিস ধীরে ধীরে ঘুম ভাঙা চোখে চারদিকে তাকালো। মাথাটা এখনো একটু ভারী, রাতের ক্লান্তি পুরোটা কাটেনি। কিছুক্ষণ সে শুধু শুয়েই রইল। চেনা ঘরের পরিচিত ছাদ, জানালার পর্দার নড়াচড়া, দূরের গাছের পাতার ফাঁক দিয়ে আলো ঢোকার দৃশ্য। তারপর হঠাৎই তার দৃষ্টি গিয়ে থামল তার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা নীলাম্বরীর দিকে। নিশিতা। নিশিতার মুখটা শান্ত, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাসটা নিয়মিত ওঠানামা করছে। ঘুমের মধ্যে আদর বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ফারিসের বুকে শুয়ে আছে সে। তার চুলের কয়েক গছে এসে ফারিসের বুকের ওপর ছড়িয়ে পড়েছে। সকালের আলোতে নিশিতার মুখটা আরো কোমল লাগছে, আরো আপন। ফারিস মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। এই কয়েকটা মুহূর্ত সে শুধু এই দৃশ্যটুকুই দেখতে চায়। ঠোঁটের কোণা অজান্তেই একটা হাসি ফুটে উঠল। যে ফারিসকে সবাই চিনত, গম্ভীর, রাগী, সবসময় দায়িত্ব আর কাজের চাপে ভারে চাপা একজন মানুষ হিসেবে, সেই ফারিসই এখন নিশিতার মুখের দিকে তাকিয়ে হুটহাট নিজেই হেসে ফেলছে। কখনো কখনো নিজেই অবাক হয়ে যায় সে। এই পরিবর্তনটা কবে, কিভাবে হলো তা সে নিজেও ঠিক বুঝতে পারে না। তার নিজেরই বিশ্বাস হয় না এতটুকু একটা মেয়ে তার জীবনে সব কিছু হয়ে গেছে। আগে যেখানে দিন শুরু হতো মিটিং, ফাইল, ডিল আর হিসাব নিকাশ দিয়ে, এখন সেখানে শুরু হয় নিশিতার ঘুমন্ত মুখ দেখে। আগে জীবনে আমি ছিল সবচেয়ে বড় শব্দ, এখন সেখানে আমরা এসে জায়গা করে নিয়েছে। ফারিস মনে মনে ভাবলো তাকে ছাড়া বাঁচার কথা সে কল্পনাও করতে পারবে না। ভাবলেই বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হয়। কি অদ্ভুত মায়া এতটুকু একটা মেয়ের ওপর, এমন গভীর টান। কি আদুরে মাখা চেহারা, দেখলেই আদর করতে ইচ্ছে করে। শুধু চোখের দিকে তাকালেই মনটা নরম হয়ে যায়। ফারিস খুব সাবধানে নিশিতার কপাল থেকে চুলের গোছাটা সরিয়ে দিল, যেন তার ঘুম না ভাঙে। নিশিতা একটু নড়ে চড়ে আরো কাছে সরে এলো, হাতটা শক্ত করে ধরে ফেললো ফারিসের শার্ট। এই ছোট্ট নড়াচড়া ফারিসের বুকের ভেতর কেমন একটা প্রশান্তি ছড়িয়ে পড়লো। এই শান্ত মুহূর্তের মাঝেই ফারিসের চোখ চলে গেল দেওয়াল ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা জানালো 7টা বেজে গেছে। এক মুহূর্তের জন্য বাস্তবে আবার ফিরে এলো। অফিস, দায়িত্ব, বাইরের দুনিয়া সবকিছু আবার ডাকছে তাকে। হঠাৎ করেই ফারিসের মনে একটা অস্বস্তি ঢুকে পড়ল। এই সময়টায় বাড়ির সবাই হয়তো জেগে উঠেছে। মা, কাজের লোক, কেউ না কেউ নিশ্চয়ই চলাফেরা শুরু করেছে। এই অবস্থায় যদি কেউ হুট করে ঘরে ঢুকে পড়ে কিংবা নিশিতাকে তার এমন কাছে দেখে, তাহলে অযথা ঝামেলা তৈরি হবে। এসব ভেবেই ফারিস ধীরে ধীরে নিশিতাকে নিজের উপর থেকে উঠানোর চেষ্টা করলো। কিন্তু নিশিতা যেন ঠিক উল্টোটা করলো। ঘুমের মধ্যেই সে আরো শক্ত করে ফারিসকে জড়িয়ে ধরলো। ছোট্ট নাকটা ফারিসের উন্মুক্ত বুকে ঘষে আবার আরাম করে শুয়ে পড়ল। তার নিঃশ্বাসের উষ্ণতা ফারিসের বুক ছুঁয়ে যাচ্ছে, যেন ঘুমের মাঝেও সে বুঝে গেছে এই বুকটাই তার নিরাপদ জায়গা। ফারিস নিশিতার এই কাণ্ডে আপন মনে একটু হেসে ফেলল। কি যে মায়া এই মেয়েটার, ঘুমের মধ্যেও এমন করে আঁকড়ে ধরে থাকে। আর দেরি না করে সে খুব সাবধানে নিশিতাকে নিজের উপর থেকে সরিয়ে নিল। তারপর তাকে বিছানার সাথে চেপে ধরে পাশে শুয়ে পড়ল, যেন সে নড়াচড়া না করে আবার ঘুমাতে পারে। ফারিস ধীরে করে নিশিতার গলায় মুখ গুজে দিয়ে নিল। কণ্ঠটা নরম করে বলল, ঘুম থেকে উঠুন আমার পিচ্চি বউ, সকাল হয়ে গেছে, কলেজে যাবেন তো নাকি? নিশিতা চোখ না খুলেই একটু বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো, গলায় ঘুম ঘুম স্বর। আমাকে ঘুমাতে দিন ফারিস ভাই, এমনিতেই কালকে আমাকে ঠিক মতো ঘুমাতে দেননি। তার এই কথায় ফারিসের ঠোঁটে আবারও হাসি ফুটে উঠল। ফারিস নিশিতার আরো কাছে এসে আদরের সুরে বলল, আচ্ছা তাহলে একটু আদর করি, আজ কলেজে যেতেই হবে না। এই বলে সে দুষ্টুমি করে নিশিতার গলায় হালকা করে কামড় দিল। সঙ্গে সঙ্গে হাসির শব্দ। নিশিতা হঠাৎ ব্যথা পেয়ে চমকে উঠল। চোখ খুলেই তড়িঘড়ি করে ফারিসকে নিজের উপর থেকে সরিয়ে দিল। এই, কি করছেন আপনি? বিরক্তি আর লজ্জা মেশানো স্বরে বলে উঠল সে। ফারিসও বুঝে গেল এবার আর দুষ্টুমি বাড়ানো ঠিক হবে না। সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। মেঝেতে পড়ে থাকা নিজের শার্টটা তুলে নিল। ধীরে ধীরে শার্ট পরতে পরতে একবার পেছনে তাকালো। নিশিতা তখনও বিছানায় বসে আছে, এলোমেলো চুল, আধখোলা চোখ, গালে হালকা লালচে ভাব।
ঘুম ভাঙা সেই মুখটা ফারিসের চোখে অদ্ভুত সুন্দর লাগলো। ফারিস মনে মনে ভাবলো, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো তার জীবনের সব থেকে বড় পাওয়া। বাইরের দুনিয়ার সব দায়িত্ব, সব কঠিন বাস্তবতা এই ঘরটার দরজার বাইরে রেখে সে এখানেই বারবার ফিরে আসতে চাই। নিশিতার ভেতরটা কেমন যেন অদ্ভুত লজ্জায় ভরে উঠল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরো জোরে শোনা যাচ্ছে। সে আর ফারিসের দিকে তাকাতে পারল না, তাড়াতাড়ি নিজের গা চাদর দিয়ে মুড়িয়ে নিল, যেন এই সামান্য কাপড়টুকুই তার লজ্জার আড়াল দিতে পারে। চাদরের ভেতর থেকেও তার কান দুটো লাল হয়ে উঠেছে। এটা সে নিজেও টের পাচ্ছে। ফারিস সবটাই বুঝতে পারল। নিশিতার এই হঠাৎ চুপ হয়ে যাওয়া, মুখ লুকিয়ে নেওয়া সবকিছুই তার চোখ এড়ালো না। সে ঠোঁট কামড়ে হালকা করে হেসে ফেললো। সে হাসিতে দুষ্টুমি আছে, আবার আদরও আছে। এখন লজ্জা পেয়ে কি আর হবে বউ? একটু খুনসুটি ভরা সরে বলল ফারিস। যা হওয়ার আর যা দেখার সব তো আগেই দেখে নিয়েছি। ফারিসের এই লাগাম ছাড়া কথায় নিশিতা আরো বেশি লজ্জা পেয়ে গেল। চাদরের ভেতর থেকে মুখটা লুকিয়ে ফেললো সে। গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। এত লজ্জায় তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি চাদরের ভেতরেই মিশে যেতে পারতো। ফারিস আবারও কথা বলল, এবার কণ্ঠটা একটু নরম করে। আচ্ছা, এখন আর লজ্জা না পেয়ে ফ্রেশ হয়ে নিচে আই। কলেজে যাবি নাকি? এ কথাটা শুনতেই নিশিতার মাথায় হঠাৎ করে একটা ঝাঁকুনি লাগলো। কলেজ? এক মুহূর্তের সব লজ্জা, সব সংকোচ যেন হাওয়ায় উড়ে গেল। আল্লাহ, আজ তো কলেজ আছে, মনে মনে বলে উঠল সে। এক সেকেন্ডও দেরি না করে নিশিতার চাদর সরিয়ে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে পড়ল। এতক্ষণ যে মেয়েটা লজ্জায় মুখ লুকিয়ে বসেছিল, সেই মেয়েটাই এখন একেবারে অন্য মানুষ। সে ঝটপট হাতের কাছে থাকা টাওয়েল তুলে নিল, চুলগুলো এলোমেলো, চোখে তখনও ঘুমের ছাপ, কিন্তু ভেতরে তীব্র ব্যস্ততা। সে দ্রুত পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে ফারিস একেবারেই অবাক। একটু আগেও যে মেয়েটা লজ্জায় লাল হয়ে বসেছিল, কথা বলার সাহস পাচ্ছিল না, সে এখন এমনভাবে দৌড়ঝাঁপ করছে যেন কিছুই হয়নি। ফারিস নিজের মনেই হাসলো। এই হলো নিশিতা, মনে মনে ভাবলো সে। ঠিক তখনই ফারিস পিছন থেকে ডাকলো, নিশিতা। নিশিতা দরজার সামনে গিয়েই থেমে গেল। হাতে টাওয়েল ধরা অবস্থায় সে পিছন ফিরে তাকালো, কিন্তু চোখে প্রশ্ন ভরা দৃষ্টি। কি? ফারিস বিছানার পাশে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, টেবিলের উপর ওষুধ রাখা আছে, খেয়ে নিবি। এই কথার মানে নিশিতা ঠিকই বুঝতে পারলো। তার মুখে এক মুহূর্তের জন্য লাজুক ছায়া আবার ফিরে এলো। সে চোখ নামিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কোনো কথা না বাড়িয়ে সে আবার ঘুরে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ হয় শব্দে ফারিস একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই মেয়েটা বাইরে যতই লাজুক হোক না কেন, ভিতরে ভিতরে কতটা সরল আর কতটা আপন। ফারিস জানলার দিকে তাকালো। বাইরের সকালটা পুরোপুরি জেগে উঠেছে, আর তার জীবনের ভেতর নিশিতাকে ঘিরেই যেন প্রতিটা সকাল, প্রতিটা ব্যস্ততা, প্রতিটা ভাবনা নতুন রঙে রাঙা। ফারিস হাতে নিজের স্যুটটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা ধীরে বন্ধ করে দিল, যেন ভেতরের কোনো শব্দ বাইরে না যায়। করিডোরে পা দিতেই তার ভাবনায় ছিল দিনের কাজ, মিটিং, সব মিলিয়ে একটা দায়িত্বের চাপ। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি বেয়ে উপরে উঠছিল রিয়া। উপরে লিভিং এরিয়ার পা রেখেই রিয়ার চোখ আটকে গেল এক জায়গায়। সে দেখলো ফারিস নিশিতার রুম থেকেই বের হচ্ছে। মুহূর্তের মধ্যেই রিয়া যেন আকাশ থেকে পড়লো। চোখ দুটো বড় হয়ে গেল। মুখে কথা নেই, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। মাথার ভেতর দিক দিয়ে হাজারটা প্রশ্ন একসাথে ছুটে গেল। ভাইয়া নিশির রুমে সকালে কেন? রিয়ার বুকের ভেতর হঠাৎ করে একটা ধাক্কা লাগলো। সে কিছু না বললেও তার মুখের ভাবটাই সব বলে দিচ্ছিল। ফারিস রিয়ার দিকে তাকিয়ে একটু থমকে গেল। বুঝতে পারলো দৃশ্যটা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, কিন্তু এই মুহূর্তে কিছু বলার সুযোগও নেই, সময়ও নেই। ফারিস শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করে এগিয়ে চলে গেল। রিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। মনে মনে ভাবলো, ভাইয়া নিশির রুম কেন গিয়েছিল? ইতিমধ্যেই ভেতরে তার কৌতূহল আর অস্থিরতা আরও বেড়ে গেল। এদিকে নিশিতা শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। গরম পানির স্পর্শে তার শরীরটা হালকা আর মনটা একটু ফুরফুরে লাগছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলের দিকে তাকালো। তারপর আলমারি খুলে হালকা গোলাপি রঙের একটা সুতির জামা বের করলো, সঙ্গে সাদা ওড়না আর পায়জামা। ধীরে ধীরে পোশাক পরলো সে। আরামদায়ক কাপড়ের স্পর্শে শরীরটা যেন আরও স্বস্তি পেল। কোমল ছড়ানো লম্বা চুলগুলো টাওয়ার দিয়ে পেঁচিয়ে নিল, যেন জল ঝরে ভিজে না যায়। আয়নার নিজের দিকে তাকিয়ে এক মুহূর্ত থামলো নিশিতা। মুখটা এখন শান্ত, কিন্তু চোখে লাজুক একটা ছায়া এখনো রয়ে গেছে। তারপর চোখ চলে গেল টেবিলের দিকে। টেবিলের ওপর রাখা ওষুধগুলো দেখেই সে বুঝে গেল ফারিস কেন রেখে গেছে। কাছে গিয়ে ভালো করে তাকালো, একটা পেইন কিলার। নিশিতা আর কিছু না ভেবে চুপচাপ ওষুধটা হাতে নিল। পাশে রাখা পানির গ্লাসে চুমুক দিয়ে ওষুধটা খেয়ে ফেললো। একটা অদ্ভুত যত্নের অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে না পড়লো তার।
কথায় কথায় যতই দুষ্টুমি করুক না কেন, ফারিস যে সবসময় খেয়াল রাখে এটা নিশিতার খুব ভালো করেই জানে। ওষুধ খেয়ে গ্লাসটা টেবিলে রেখে সে জানালার দিকে তাকালো। বাইরে সকালটা পুরোপুরি আলোয় ভরে গেছে। এদিকে রিয়া ধীরে ধীরে নিশিতার ঘরের দিকে এলো। দরজার শব্দে নিশিতা চমকে উঠল। সামনে তাকাতেই রিয়াকে দেখে তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করলেও চোখে মুখে এক ধরনের বিব্রত ভাব স্পষ্ট হয়ে উঠল নিশিতার মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, একটু আগে ফারিস ভাই তো এই রুম থেকেই বের হলো, রিয়া কি দেখে ফেলেছে, কিছু বুঝে গেল নাকি? এই ভাবনাগুলো তার বুকের ভেতর ধুকপুক শব্দ তুলে দিল। নিশিতার চোখ মুখে চিন্তার ছাপ ফুটে উঠলেও সে সেটা আড়াল করার চেষ্টা করলো। চুল ঠিক করার ভান করলো, ওড়নাটা গুছিয়ে নিল, যেন সব কিছু একদম স্বাভাবিক। রিয়া ঘরের ভেতরে ঢুকে নিশিতার সামনে এসে দাঁড়ালো। তার চোখে কৌতূহল, সঙ্গে একটু অবাক ভাব ও লুকানো নেই। সরাসরি প্রশ্ন ছুড়ে দিল সব, ভাইয়া তোর রুমে কি করছিল নিশি? এই প্রশ্নটা শোনার সাথে সাথে নিশিতার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো হৃৎপিণ্ডটা বুঝে মুখ দিয়ে বের হয়ে আসবে। ঠিক যে ভয়টা সে এতক্ষণ মনে পাচ্ছিল সেটাই সত্যি হয়ে গেল। মাথার ভেতর শূন্যতা নেমে এলো। কি বলবে, কিভাবে বলবে? এক মুহূর্তের জন্য সে কিছুই ভেবে পেল না। চোখ দুটো অস্থির হয়ে উঠল। তবুও নিজের সব সাহস একত্র করে রিয়ার দিকে তাকালো নিশিতা। হালকা গলায় বলল, ওনার স্যুটটা মনে হয় আমার রুমে ফেলে চলে গিয়েছিলেন, ওইটা নিতে এসেছিলেন। তারপর একটু থেমে আবারও বলতে শুরু করলো, আমি ঠিক জানি না, তখন শাওয়ার নিচ্ছিলাম। কথাগুলো বলার সময় নিশিতার গলা একটু কেঁপে উঠেছিল, যদিও সে প্রাণপণে সেটা লুকানোর চেষ্টা করছিল। চোখ নামিয়ে রাখলো যেন রিয়া তার চোখের ভিতরে সত্যটা পড়ে ফেলতে না পারে। রিয়া কিছু একটা বলতে যাবে এমন ভাব করতেই নিশিতার ভয় আরও বেড়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে সে তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে দিল। আর জেরা করিস না তো, নিশিতার একটু রাগের ভান করে বলল, যা গিয়ে রেডি হ, আমিও রেডি হয়ে নিচ্ছে আসছি। ভুলে গেছিস নাকি আজ কলেজে যেতে হবে আমাদের? রিয়ার মুখে হালকা একটা সন্দেহের ছায়া ফুটে উঠল। মনে মনে সে বিষয়টা পুরোপুরি বিশ্বাস করতে পারল না। ভাই আর নিশির রুমে যাওয়ার ব্যাপারটা তার কাছে একটু অস্বাভাবিক লাগছিল, কিন্তু নিশিতার আত্মবিশ্বাসী কথাবার্তায় আর কিছু বলল না। রিয়া একটু থেমে গিয়ে বলল, ও হ্যাঁ ঠিকই তো। তারপর হালকা হাসি দিয়ে বলে উঠে, আচ্ছা আমি রেডি হয়ে আসি। এই কথা বলে রিয়া ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতে নিশিতা যেন পুরো শরীরের ভার ছেড়ে দিল। এতক্ষণ যে নিঃশ্বাসটা সে আটকে রেখেছিল সেটা এবার জোরে ছাড়লো। বুকের ভেতরের ধুকপুক শব্দটা ধীরে ধীরে স্বাভাবিক হলো। এক হাত দিয়ে বুক চেপে ধরে নিজেকেই বলল, জোর বাঁচান, বেঁচে গেছি। তারপর হালকা বিরক্তি আর অসহায়তার সুরে ফিসফিস করে যোগ করলো, ওই লোকটার জন্য আর কত মিথ্যা বলতে হবে? নিশিতা জানালার দিকে তাকালো। বাইরে রোদের আলো ঝলমল করছে, কিন্তু তার মনে তখন অন্যরকম আলো আঁধারের খেলা চলছে। ভালোবাসার সাথে সাথে ভয়, লজ্জার সাথে সাথে মিথ্যার ভার। তারপর আর দেরি না করে নিশিতা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে ভালো করে শুকাতে লাগলো। আয়নার নিজের দিকে তাকিয়ে দেখলো চোখের নিচে হালকা ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের লাজুক উজ্জ্বলতা। চুল শুকিয়ে নিয়ে সে সুন্দর করে ক্লিপ দিয়ে খোপা করে নিল। খোপাটা করতে করতেই তার মনে পড়ল সকালের সেই মুহূর্তগুলো, ফারিসের দুষ্টুমি, নিজের লজ্জা। হালকা একটা হাসি ফুটে উঠল ঠোঁটে, হালকা একটা হাসি ফুটে উঠল। তারপর আলমারি থেকে বোরকা বের করলো। ধীরে ধীরে বোরকা পরে হিজাব মাথায় তুললো। হিজাব ঠিক করতে গিয়ে আয়নার নিজের গলার দিকে চোখ পড়লো। সেই জায়গায় ফারিসের দেওয়া সেই হালকা বাইট। এক মুহূর্ত নিশিতা স্থির হয়ে গেল। তারপর লাজুক একটা হাসি ফুটে উঠল ঠোঁটে। নিজের কাছে কেমন যেন লজ্জা লাগলো। মনে হলো আয়নাটাও যেন তাকে দেখে হাসছে। মাথা ঝাঁকিয়ে এসব ভাবনা ঝেড়ে ফেললো সে। ধুর, নিজেকেই মনে মনে বলল। হালকা করে ঠোঁটে লিপ গ্লস লাগালো, খুব বেশি না, শুধু একটু, যেন মুখটা ফ্রেশ লাগে। তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে শুনতে পেল নিচের ডাইনিং এরিয়ার কোলাহল। টেবিলের সবাই উপস্থিত। নিচে নেমে তাকিয়ে দেখলো বাড়ির সবাই বসে আছে, শুধু ফারিস আর তনয়া নেই। নিশিতা মনে মনে ভাবলো হয়তো এখনো রেডি হচ্ছে। বেশি কিছু না ভেবে সে রিয়ার পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। রিয়া তার দিকে একবার তাকালো, তারপর আর কিছু বললো না। কিন্তু নিশিতা টের পেল রিয়ার চোখে এখনো হালকা কৌতূহল লুকিয়ে আছে। ঠিক তখনই আলতাফ চৌধুরী গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কাল কোথায় ছিলে তোমরা? এই প্রশ্নটা শুনেই নিশিতার বুকটা আবার একটু কেঁপে উঠল। হাতের চামচটা মুহূর্তের জন্য থেমে গেল। সে ঠিক বুঝতে পারল না এই প্রশ্নের উত্তরে কি বলবে। তবে আগেই বানানো গল্পটাই মনে পড়ে গেল তার। নিজেকে সামনে নিয়ে শান্ত গলায় বলল, আসলে আব্বু, একটু থেমে যেন কথাগুলো ঠিক সাজিয়ে নিচ্ছে। ওই দিন আমি হাঁটতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম, খুব ব্যথা করছিল। তারপর চোখ নামিয়ে আবার বলে উঠল, তাই ফারিস ভাই আমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। ডাইনিং টেবিল নীরবতা নেমে এলো। সবাই মনোযোগ দিয়ে শুনছে। নিশিতা সবার দিকে তাকিয়ে বলল, আর তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয় খুব জোরে, তাই আমরা আর সেদিন বাড়ি ফিরতে পারিনি।
কথাগুলো বলার সময় নিশিতার গলা শান্তই ছিল, কোনো অস্থিরতা প্রকাশ পেল না। তার এই সরল শান্ত কথায় কেউ আর সন্দেহ করলো না। সবাই যেন স্বাভাবিকভাবেই ব্যাপারটা মেনে নিল। আলতাফ চৌধুরী হালকা মাথা নেড়ে বললেন, আচ্ছা। ঋষিতা মনে মনে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, আরেকটা মিথ্যা নির্বিঘ্নে পেরিয়ে গেল। সে জানে না এইভাবে আর কতদিন সত্য লুকিয়ে রাখতে পারবে, কিন্তু এই মুহূর্তে সে শুধু এইটুকুই ভাবছে, আজকের সকালটা যেন কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়। কারণ এই বাড়ির কারোরই সাহস নেই ফারিসকে সরাসরি জিজ্ঞেস করার। তারা ঠিক কথাই ছিল। ফারিস চৌধুরী নামটাই যেন একটা অদৃশ্য দেয়াল, তার সামনে প্রশ্ন তোলার মতো সাহস কিংবা সন্দেহ প্রকাশ করার মতো ঔদ্ধত্য এই পরিবারের খুব কম মানুষেরই আছে। তাই কেউ আর কিছু বলল না। কথাবার্তা থেমে গিয়ে সবাই মনোযোগ দিল খাওয়ার দিকে। চামচ প্লেটের শব্দে ডাইনিং টেবিলটা আবার স্বাভাবিক হয়ে উঠল, কিন্তু নীরবতাটা বেশিক্ষণ থাকলো না। আলতাফ চৌধুরী খানিকটা চিন্তিত কণ্ঠে আবার বললেন, আচ্ছা তনয়া কোথায়? ওকে তো দেখছি না। সকালে এখনো বাড়িতে নামেনি নাকি? এই প্রশ্নটা শুনেই আমেনা চৌধুরীর বুকটা ধক কেমন করে উঠল, চোখে মুখে হালকা ভয়ের ছাপ ফুটে উঠল। তিনি একটু থমকে গিয়ে চারদিকে তাকালেন, যেন কথাটা কিভাবে বলবেন ভেবে নিচ্ছেন। তারপর ধীরে একটু জড়ানো গলায় বললেন, আসলে তনয়া 3 দিনের জন্য ট্যুরে গেছে। একটু থেমে বললেন, বাড়ির কাউকে ঠিক মতো বলে যেতে পারেনি। এই কথাটা শুনেই আলতাফ চৌধুরীর মুখের রং বদলে গেল, চোখের ভেতর আগুন জ্বলে উঠল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। রেগে উঠে গলা বাড়িয়ে চড়িয়ে চিৎকার করে বললেন, বাহ, বাড়ির মেয়ে বাড়িতে নেই আর আমরা কিছুই জানি না। টেবিলের সবাই চমকে উঠল। নিশিতা পর্যন্ত চামচ নামিয়ে ফেলল ধীরে। আলতাফ চৌধুরী রাগী গর্জে উঠলেন, তনয়া কি জানে না এই বাড়ির নিয়ম? কারো অনুমতি ছাড়া কাউকে না জানিয়ে কিভাবে চলে যায় সে? এটা কোনো হোস্টেল না যে যে যার খুশি মতো আসবে যাবে। তার গলায় রাগে পুরো ডাইনিং টেবিলটা থমথমে হয়ে গেল। কেউ কিছু বলার সাহস পেল না। আমিনা চৌধুরী একটু আতঙ্কিত হলেও শান্ত থাকার চেষ্টা করলেন। নরম গলায় বললেন, আচ্ছা যাক না, বাচ্চা মানুষ তো, এই বয়সটাই তো একটু মজা করার বয়স। তার কণ্ঠে মায়ের স্নেহ স্পষ্ট। এখন না করলে আর কখন করবে? এত রেগে যাচ্ছ কেন? কথাগুলো শুনেও আলতাফ চৌধুরীর রাগ কমল না। তিনি ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। এইদিকে আরাফাত চৌধুরী ঠিক তখনই যেন অন্য একটা কথা মনে পড়ে গেল তার। হঠাৎ করে টেবিলের একপাশে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আফিয়া, তোমার ছেলে কোথায়? এখনো ঘুম ভাঙেনি নাকি? এই প্রশ্নটা শুনে নিশিতার বুকটা আবার হালকা কেঁপে উঠল। ফারিস? সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল, জানে না এই প্রশ্নের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। ডাইনিং টেবিলের বাতাসটা আবার ভারী হয়ে উঠল, যেন কোনো অদৃশ্য ঝড় আসার আগের নীরবতা। আর এই পরিবারের ভেতরে অজান্তেই একটার পর একটা প্রশ্ন জমতে শুরু করেছে, যেগুলোর উত্তর কেউ এখনো দিতে প্রস্তুত নয়। আফিয়া চৌধুরী খানিকটা ভেবে নিয়ে শান্ত গলায় বললেন, কালকে তো মনে হয় রাত করে বাড়ি ফিরেছে, তাই হয়তো এখনো ঘুমোচ্ছে। তারপর টেবিলের একপাশে বসে থাকা রিয়ার দিকে তাকিয়ে বললেন, রিয়া, তুই গিয়ে একটু দেখে আসতো ফারিস উঠেছে কিনা। রিয়ার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে ফেলল, মুখে একরাশ অনীহা আর ভয়। না মা, আমি যাব না ভাইয়ার ঘরে। তার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। ভাইয়ার ঘরে আমি ঢুকবো না। রিয়ার এই স্পষ্ট নাসূচক উত্তর শুনে আফিয়া চৌধুরী আর জোর করলেন না। তিনি এবার দৃষ্টি ফেরালেন নিশিতার দিকে, কণ্ঠটা একটু নরম করে বললেন, তাহলে নিশিমা, তুমি একটু গিয়ে ফারিসকে ডেকে আনো। ছেলেটা তো কিছু খায়নি এখনো। এই কথা শুনে নিশিতার বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল। হাতের আঙ্গুলগুলো অজান্তেই শক্ত হয়ে গেল। সে তাড়াতাড়ি বলে উঠল, তুমি রিয়াকে বলো না বড় আম্মু, আমি যাব না। নিশিতার কণ্ঠে অনুরোধ আর অস্বস্তি দুটোই স্পষ্ট, কিন্তু নিশিতার এই কথায় রিয়া যেন সুযোগ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, না, আমি যাব না, তুই যা। আম্মু তো তোকে বোঝাতে বলেছে, আমাকে না। তারপর একটু গলা নামিয়ে যোগ করলো, তুই তো জানিস ভাইয়াকে কত ভয় পাই আমি। নিশিতা কিছু বলতে যাবে, ঠিক তখনই আফিয়া চৌধুরী আবারও কথা বললেন। এবার কণ্ঠে হালকা চাপ, কিন্তু এ তাকতে মায়ার ছোঁয়াও আছে। যা একটু মা, ডেকে আন, খাওয়াটা না খেয়ে অফিসে চলে যাবে আবার। এই কথাটার পর নিশিতা আর কিছু বলার সুযোগ থাকলো না। পুরো টেবিলের সামনে আর না বলা সম্ভবও ছিল না। সে মাথা নিচু করলো, চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়লো। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে চেয়ার ঠেলে উঠলো। কোনো কথা না বলে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল নিশিতা। প্রতিটা ধাপ ওঠার সাথে সাথে তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা বাড়তে লাগলো। কিছুক্ষণ আগে যেখানে সে ফারিসের সামনে লজ্জায় চোখ তুলতে পারছিল না, এখন আবার তাকেই ডাকতে যেতে হচ্ছে। মাথার ভেতর হাজারটা কথা ঘুরছে, কিন্তু কোনোটাই মুখে আনার মতো নয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে নিশিতা মনে মনে বলল, এই বাড়িতে সবচেয়ে কঠিন কাজটাই বুঝি আমার কপালে পড়ে। ফারিসের ঘরের দরজার সামনে এসে সে এক মুহূর্ত থেমে গেল।
বুকের ভেতর ধুকপুক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। হাত তুলে দরজায় নক করতে একটু দেরি হলো। তারপর নিজেকে শক্ত করে নিয়ে ধীরে দরজায় টোকা দিল। নিচে ডাইনিং টেবিলের কেউ জানে না এই ছোট্ট ডাকটার ভেতর লুকিয়ে আছে কত লজ্জা, কত ভয় আর কত না বলা কথা। এদিকে ফারিস জিম রুম থেকে ফিরে এসে একটা লম্বা ঠান্ডা শাওয়ার নিল। শরীরটা তখন বেশ ফুরফুরে লাগছে। শাওয়ার শেষে সে শুধু একটা টাওয়াল কোমরে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো। একটা টাওয়াল হাতে নিয়ে মাথার ভেজা চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। কাঁধে আর গলার পানির ফোঁটা ঝরে পড়ছে। সকালের আলো জানলা দিয়ে ঢুকে তার ঘরটাতে আরো উজ্জ্বল করে তুলেছে। ঠিকই এই সময় নিশিতা এসে দাঁড়ালো ফারিসের রুমের দরজার সামনে। এক মুহূর্ত সে থেমে গেল। নক করবে নাকি একটু অপেক্ষা করবে এই দ্বিধায় পড়ে গেল। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগলো। ঠিক তখনই ভেতর থেকে ফারিসের কণ্ঠ ভেসে এলো, "ভিতর আয় বউ, তোরই তরুম।" নিশিতা তব্দা খেয়ে দরজার সামনে জমে গেল। চোখ বড় বড় করে গেল তার। বিড়বিড় করে নিজের সাথেই বলল, "ফারিস ভাই কি করে জানলো আমি এসেছি? এমন কিভাবে সম্ভব? উনি আবার কোনো জাদু জানেন নাকি?" আর বেশি ভাবার সুযোগ পেল না। সাহস সঞ্চয় করে সে ধীরে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। আর ঢুকেই হতবাক। ফারিসকে এই অবস্থায় দেখে নিশিতার মাথা যেন ঘুরে গেল। মুখে কথা আটকে গেল। চোখ দুটো স্থির হয়ে রইল এক সেকেন্ড। পরক্ষণে সে তড়িঘড়ি করে চোখ বন্ধ করে নিল। দ্রুত পিছন ফিরে বলল, "তাড়াতাড়ি কিছু পড়ুন। এই কি অবস্থায় আছেন আপনি?" কণ্ঠে ছিল লজ্জা, ভয় আর অস্বস্তির মিশেল। কিন্তু ফারিস একদম স্বাভাবিক, যেন কিচ্ছুই হয়নি। সে ক্লোজেটের দিকে হেঁটে গেল। ব্ল্যাক শার্ট আর প্যান্ট বের করে পরতে পরতে হালকা হাসি নিয়ে বলল, "কি হয়েছে বউ? এমন করছিস কেন? তোরই তো বড় আমি।" শার্টের বোতাম লাগাতে লাগাতে আবার বলল, "তাহলে এখনও ওদিকে মুখ ঘুরে আছিস কেন? এদিকে ঘোর।" ফারিসের এই নির্ভর কথাগুলো শুনে নিশিতার মনে হলো সে বুঝি ভুল শুনছে। এই মানুষটার এমন করে কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে। নিশিতা চোখ বন্ধ করেই দাঁড়িয়ে রইল। কোনো কান পর্যন্ত গরম হয়ে উঠেছে। বুকের ভেতরটা কেমন যেন এলোমেলো লাগছে। একদিকে লজ্জা, অন্যদিকে অজানা এক অস্বস্তি। মুখ না ফিরিয়ে এসে ফিসফিস করে বলল, "আপনি আগে ঠিকমতো কাপড় পরুন।" ফারিস তখন শার্ট পরা শেষ করে আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নায় নিশিতার পেছন ফিরে থাকা অবস্থায় দেখে তার ঠোঁটে আবারও হালকা হাসি ফুটে উঠল। সে জানে এই লজ্জাটুকু ঠিক কতটা মিষ্টি। এদিকে ফারিস এমন কথা বলবে এটা নিশিতা কোনোদিন কল্পনাও করেনি। তার মাথার ভেতরটা কেমন যেন ঘুরে উঠল। লজ্জা আর বিরক্তি একসাথে মিশে গিয়ে সে একটু রেগেই বলে উঠল, "তাড়াতাড়ি কিছু পড়ুন।" ফারিস এবার ঠোঁট কামড়ে হালকা করে হেসে বলল, "পিছনে ঘুরে দেখ, পড়ে নিয়েছি।" নিশিতা অল্প অল্প করে ঘুরে দাঁড়াতে গিয়েই মুখ খুলল, "বড় আম্মা।" কিন্তু বাকিটুকু আর বলা হলো না। হঠাৎ করেই ফারিস খুব কাছে এসে দাঁড়ালো। নিশিতার কোমরে আলতো করে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। সবকিছু এত দ্রুত ঘটল যে নিশিতা ঠিক বুঝে উঠতে পারল না কি হচ্ছে। মুহূর্তের মধ্যেই সে যেন নিজের চারপাশের সবকিছু ভুলে গেল। ফারিস হিজাবটা সরিয়ে ধীরে ধীরে তার গলার দিকে মুখ নামালো এবং আলতো করে ঠোঁটের কাছে স্পর্শ করলো। এরপর মুহূর্তের মধ্যে সে ছোট ছোট দ্রুত হাজারো চুমু দিয়েও যেন নিশিতার ভেতরে সব লজ্জার সব অস্থিরতা ম্লান করে দিচ্ছে। প্রতিটা চুমু যেন নিখুঁত, মিষ্টি, অদ্ভুতভাবে আবেগে ভরা। নিশিতার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। চোখ কিছুক্ষণ বন্ধ হয়ে গেল। মুহূর্তটা এত ঘনিষ্ঠ আর তীব্র যে সময় যেন থেমে গেছে। এর একটু পরে ফারিস ধীরে ধীরে নিশিতার গলা থেকে মুখ তুলল। নিশিতার চোখ খোলা চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থায় সে ঠোঁটে আলতো করে শুকনো চুমু খেয়ে দিল। চুমুটার স্পর্শে নিশিতার ভেতরে সব কাঁপুনি আর লাজুকতা একসাথে ফুটে উঠল। মৃদু উত্তেজনা আর অজানা অনুভূতির মিশ্রণে নিশিতার চোখ দুটো মিশ্রণের বিষয়ে বড় হয়ে গেল। সে অবচেতনভাবে ফারিসের বুকে হাত রাখলেও যেন নিজেকে সামলাতে চায়। তার ভেতরটা কাঁপছে লজ্জা, ভয় আর অজানা এক অনুভূতিতে। নিশিতা লজ্জায় মাথা নিচু করলো। ঠোঁট কম্পিত, ভেতরের উত্তেজনা আর লজ্জা মিশে এক অদ্ভুত নীরবতা তৈরি হলো। ফারিস তাকে ছেড়ে দিল না, তবে তার আচরণে ছিল না কোনো কঠোরতা, বরং এক ধরনের গভীর আবেগ। সে নিশিতার কানের কাছে মুখ নামিয়ে নিল, গলায় আলতো করে মাথা ঠেকালো। ছোট ছোট আদুরে স্পর্শে যেন নিশিতাকে শান্ত করতে চাইছে। নিশিতার হিজাবটা ঢিলে হয়ে মেঝেতে পড়ে গেল, কিন্তু সে খেয়ালই করলো না তার মাথা তখন একদম শূন্য। ফারিস কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে তাকে ছাড়লো। তারপর নিশিতার দিকে তাকিয়ে চোখে মিশ্রিত দুষ্টুমি আর আদর নিয়ে খুব নিচু স্বরে বলল, "কি হয়েছে বউ, এবার বল।" নিশিতার লজ্জা মাথায় নিচু করে ফেললো। গাল দুটো আগুনের মতো জ্বলছে। সে ফারিসের দিকে তাকাতে পারছে না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মিনমিন করে বলল, "বড় আম্মু আপনাকে ডাকছিল নাস্তা করার জন্য, তাই ডাকতে এসেছিলাম।" ফারিস কথাটা শুনে আরেকবার হেসে ফেলল। এবার সেই হাসিতে দুষ্টুমির কম, মমতা বেশি। সে বুঝতে পারলো এই মেয়েটার লজ্জার আড়ালে কতটা সরলতা আর ভালোবাসা লুকিয়ে আছে। ফারিস মেঝেতে পড়ে থাকা নিশিতার হিজাব ধীরে ধীরে তুলে নিল। হাতের প্রতিটি স্পর্শে যেন এক ধরনের যত্ন আর মমতার ছোঁয়া ছিল। তারপর হালকা করে নিশিতার মাথার ওপর দিয়ে হিজাবটা সুন্দরভাবে ঠিক করলো।
যেন সব কিছু ঠিক থাকে এবং নিশিতা আর বিব্রত না হয়। নিশিতার চোখ কৌতূহল আর লজ্জা একসাথে ফুটে উঠল। ফারিস কপালে আলতো করে একটা চুমু খেলো। স্পর্শটা ছিল মৃদু প্রণয়ের ছোঁয়ায় ভরা। তারপর ধীরে ধীরে বলল, তো কলেজে যাবি, ঠিক আছে, কিন্তু আমি তোকে একটা কথা বলি, আর কোনো ছেলের সঙ্গে কথা বলতে না দেখি জানো। নাভিদ থেকে তো দূরে থাক নাভিদ তো দূরে থাক, এখন থেকে তুই শুধু আমার ওয়াইফই। তোর ওপর আমার সম্পূর্ণ অধিকার, শুধু আমার, আর করো না, বুঝতে পারলি? ঋষিতা মাথা নেড়ে অবচেতনভাবে বলল, হ্যাঁ। ফারিস মুচকি হেসে বলল, চল তাহলে, লেট হয়ে যাবে। এমনি 8:30 বেজে গেছে। এই বলে সে নিশিতার চোখের দিকে চোখ রাখলো, যেন নিশ্চিত করলো সব ঠিক আছে। তারপর দুজন হাত ধরা অবস্থায় ধীরে ধীরে রুমের দরজা খুলে বের হলো। নিঃশ্বাসে সব তাদের মধ্যে এক ধরনের শান্তি, স্বাচ্ছন্দ্য আর মিষ্টি আবেগ ভেসে আসছে। অন্যদিকে নিচে ডাইনিং টেবিলে বসে থাকা আফিয়া চৌধুরীর দৃষ্টি বারবার ঘড়ির দিকে চলে যাচ্ছে। নিশিতা এতক্ষণে কোথায় গেল তা তিনি ঠিক বুঝতে পারছেন না। কণ্ঠে হালকা অস্থিরতা। নিশি ডাকতে পাঠালাম আর নিশি কোথায় চলে গেল। রিয়া চেয়ারটা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। তবে ঠিক সেই মুহূর্তে ডাইনিং রুমের দরজার দিকে নিশিতা এবং ফারিস ধীরে ধীরে নামতে শুরু করলো। রিয়ার চোখে পড়তেই সে বলল, ওই তো এসে গেছে। নিশিতা চুপচাপ রিয়ার পাশে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। ফারিস তখন নিশিতার চেয়ারের সামনে চেয়ারে বসে পড়ল। তাদের চোখে চোখে যেন এক মিষ্টি বোঝাপড়া। ডাইনিং টেবিলের অন্যরা ততক্ষণে খাওয়া শুরু করেছে। প্লেটের শব্দ, চামচের টক আর মুখে মুখে হাসি, সব মিলিয়ে সকালের একটা শান্ত স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে। কেউই আর কারো কোনোর ওপর নজর রাখছে না। সকালের ব্যস্ততা, লজ্জা আর উত্তেজনা মিলিয়ে এক নিখুঁত সমন্বয় তৈরি হয়েছে। সবাই মিলে খাবারটায় মনোযোগ দিল। নিশিতা নিজের সিটে বসে হালকা নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, আজকের সকালটা কিছুটা অদ্ভুত হলেও শেষমেশ সব ঠিকঠাক হয়ে গেছে। ফারিস পাশে বসে আছে, আর তার পাশে বসা মানেই যেন নিরাপত্তা, আদর আর মমতার এক অদ্ভুত অনুভূতি। এভাবে সকালটা ধীরে ধীরে এগোতে লাগলো। খাবারের মধ্যে হাসি, কথাবার্তা আর অবচেতন আনন্দ মিশে গিয়ে ডাইনিং টেবিলের পরিবেশটাও আরও উজ্জ্বল করে তুলেছে। আরফা চৌধুরী আর আলতাফ চৌধুরী টেবিলের একপাশে হালকা টুকটাক কথা বলছিলেন। মাঝে মাঝে একে অপরের সঙ্গে হেসে উঠছিলেন। কথা চলছিল অতি স্বাভাবিক। ডাইনিং টেবিলের পরিবেশে ছোটোখাটো হাসি, মজার ছন্দ ছিল। এদিকে খাওয়ার মাঝে ফারিস আবারও নিশিতার দিকে তাকালো। তার চোখ ছিল সেই মৃদু দুষ্টুমি, কিন্তু মুখে কোনো কথা নেই। নিশিতা হঠাৎ ফারিসের দৃষ্টি টের পেয়ে মনটা লাজুক হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। ফারিস হঠাৎ নিশিতার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। ঠোঁট কামড়ে হালকা করে হাসি দিয়ে আবার নিজের মুখ খাবারে মন দিল। নিশিতা তা দেখে ভীষণ খেলো। কাশি উঠে গেল তার। ভেতর থেকে লাজুক হাসি ও বিরক্তিকর এক অদ্ভুত মিশ্রণ। আমিনা চৌধুরী টেবিলের অন্যদিকে তাকিয়ে বললেন, আস্তে খাবি তো, কি একটা কাণ্ড হলো। নিশিতা হালকা কণ্ঠে পানি খেয়ে বলল, আমি ঠিক আছে আম্মু। তারপর ফারিসের দিকে আবারও তাকিয়ে নিঃশব্দে ফিসফিস করে বলল, এই লোক ফ্ল্যাটও করতে পারে, কত গুণ একজন মানুষের। নিশিতা আর কিছু না ভেবে উঠে দাঁড়ালো। টেবিলের চেয়ারের সঙ্গে সামান্য ধাক্কা দিয়ে বলল, রিয়া চল, দেরি হয়ে গেছে আমাদের, আর লেট করিস না। রিয়ার সাথে সাথে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। সে মনে মনে ভাবলো, নিশিতা আজ সকালে যেন এক নতুন আত্মবিশ্বাস পেয়েছে। তাদের যাবার সময় ফারিস পিছন থেকে বলল, দাঁড়া, তোদের আমি ড্রপ করে দিচ্ছি, চল। এই কথার পর কেউ আর কিছু বলল না। নিশিতা আর রিয়া হাসি মুখে যেতে লাগলো। ফারিস তাদের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। ভিতরে একটা শান্তি, তৃপ্তি আর মিষ্টি বোঝাপড়া ভেসে উঠল। পুরো ডাইনিং রুমে অদ্ভুতভাবে স্বাভাবিকতা ফিরছে, যেন এই ছোট্ট মুহূর্তগুলোই তাদের দিনের শুরুটা সম্পূর্ণ। ফারিসের সঙ্গে নিশিতা গাড়িতে উঠল। রিয়া অল্প দূর বসেই ভেতরে এক ধরনের বিস্ময় আর কৌতূহল নিয়ে ভাবছিল। নিশি তো আগেই বলেছিল ভাইয়ার সঙ্গে আমি যাব না, তবে হঠাৎ করে সে ফারিস ভাইয়ার সঙ্গে গাড়িতে চেপে বসেছে। রিয়ার মনটা একেবারেই জড়ো হয়ে গেল। পুরো রাস্তা জুড়ে নীরবতা বিরাজ করছিল। কেউ কোনো কথা বলল না, শুধু গাড়ির হালকা গর্জন আর টায়ারের চাকার ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। নিশিতা ভেতরের কিছুটা উত্তেজনা চেপে ধরে খামোকা বাইরে তাকাচ্ছিল। ফারিসও চুপচাপ ড্রাইভ করছে। মাঝে মাঝে নিশিতার দিকে চোখ দিতে চোখে একটা অদ্ভুত মৃদু হাসি ফুটে উঠছে। কিছুক্ষণ পর গাড়ি ধীরে ধীরে থামলো। সামনে ছিল কলেজের বড় প্রধান গেট। রিয়া একেবারেই চমকে দাঁড়ালো। সে প্রথমে বলল, ওই তো আমরা এসে পৌঁছেছি। এরপর দ্রুত গাড়ি থেকে নেমে চলে গেল। নিশিতা চাবির মতো হাত বেঁধে গাড়ি থেকে নামার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ফারিস তার দিকে একটু এগিয়ে বলল, নিশি শোন। নিশিতা মিষ্টি একটা হাসি দিয়ে এগিয়ে গেল। ফারিস তার হাতে আলতো করে হাত রাখলো। তারপর ধীরে ধীরে নিশিতার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সাবধানে যা। নিশিতা চারদিকে একবার তাকালো। চারপাশের মানুষ, রাস্তার যান্ত্রিক শব্দ, সবকিছু যেন ক্ষণিকের জন্য হালকা হয়ে গেল। তার মুখে লাজুক কিন্তু মিষ্টি একটা সুমুচকি হাসি ফুটে উঠল।
সে ফিসফিস করে বলল, আপনিও যাবেন? ফারিস তখন ধীরে ধীরে পিছু হেঁটে গাড়িতে দাঁড়িয়ে থাকলেও তার চোখ ছিল সেই মুগ্ধ দৃষ্টি যা নিশিতাকে এক ধরনের নিরাপত্তা দিচ্ছিল। নিশিতা গাড়ি থেকে নামার আগ মুহূর্তেই ফারিস তার দিকে এগিয়ে আসলো। হঠাৎ সে নিশিতার কাছে গিয়ে হালকা করে তাকে জড়িয়ে ধরল। ফারিসের চোখে গভীর মায়া আর আবেগ ফুটে উঠল। সে বলল, আই মিস ইউ, আই উইল মিস ইউ জান। রাস্তার মাঝখানে হঠাৎ এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকার কারণে নিশিতা একটু লাজুক মনে হলো, কিন্তু সে ভেতরের উত্তেজনা আর আবেগকে চাপতে পারল না। অবশেষে সে ফারিসকে আঁকড়ে ধরল এবং বলল, এত মিস করা লাগবে না, আমি কোথাও যাচ্ছি না। তারপর সোজা মুখ রেখে বলল, এবার যান, আমি অলরেডি লেট হয়ে গেছি। এই বলে নিশিতা একেবারে দৌড়ে কলেজের ভিতরে চলে গেল। ফারিস কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে শুধু মুগ্ধতা, আনন্দ আর প্রিয়ার গভীর অনুভূতি ফুটে উঠল। নিশিতার চলার সময় সে একবার পিছন ফিরে তাকিয়ে ফারিসকে মুচকি হাসি দিল। ফারিস ধীরে ধীরে গাড়িতে উঠল, স্টার্ট দিল। গাড়ির ইঞ্জিন হালকা গর্জন করতে লাগলো। সে কলেজের গেটের দিকে ধীরে ধীরে গাড়ি নিয়ে এগোতে লাগলো, কিন্তু চোখ কিছুটা যেন নিশিতার দিকে আটকে থেকে গেল। এই ছোট্ট সকালটা, নিশিতা আর ফারিসের মধ্যে বৃষ্টি, বোঝাপড়া আর আবেগের সেই মুহূর্তগুলো দুটো মানুষের মধ্যে গভীর বন্ধন। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।